আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও আপনাদের মাঝে ফেরত এসেছি দি বার শো নিয়ে। দি বার শো প্রতি পর্বে আয়োজন করছে ভ্যাট বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা ভ্যাটের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভ্যাটের বিষয়বস্তু হচ্ছে ভ্যাটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। আজকে প্রথমেই আমি পরিচয় করিয়ে দিব আমাদের যে অতিথি রয়েছে, অতিথিবৃন্দের সাথে। আমার এদিকের পিছনে রয়েছে আমার হাতের মোহাম্মদ শাকিল আহমেদ, ওনার অফ দ্য মোটর পুল, বিশিষ্ট ব্যবসায়ী এবং মেম্বার অফ বারভিডা। এবং এই পাশে রয়েছেন আমাদের নির্বাহী পরিষদ সদস্য বারভিডা এবং দ্য ওনার অফ হি ইজ এন বিজনেসম্যান, ইয়াং বিজনেসম্যান, নেম ইজ সৈয়দ জগলুল হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। এবং আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সাথে আজকের এই দি বার শোর প্রোগ্রামে জয়েন হয়েছেন। এরপর আমি পরিচয় করে দিব আমাদের নিয়মিত অতিথি অ্যাডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এরপর আমি পরিচয় করে দিব অ্যাডভোকেট নাসরিন আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস স্যার অ্যান্ড ম্যাডাম। এরপর আমি পরিচয় করিয়ে দিব যিনি আমাদের নিয়মিত আমাদের রিলিজিয়ন পার্সন থাকেন। এখানে আমার ডান দিকে রয়েছে ইসলাম ধর্মকে যিনি রিপ্রেজেন্ট করবেন আজকে, আল্লামা মুফতি মিজানুর রহমান নইমি। আসসালামু আলাইকুম। এরপর আমি পরিচয় করে দিব যিনি খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্ট করবেন, রেভারেন্ড বিনয় শাওর, প্রেস্টোর, মিরপুর এজি চার্চ। ধন্যবাদ ইমানুয়েল। এরপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের হিন্দু ধর্ম যিনি রিপ্রেজেন্ট করছেন, পদ্মনাভ মহারাজ, গৌরীয় মঠ মন্দির, নারিন্দা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও আমরা আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সাথে বিস্তারিত ভ্যাট বিষয়ক, ভ্যাটের প্রয়োজনীয়তা, গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যথারীতি 5 মিনিট একটা নাটিকা দেখব। ধন্যবাদ। কি আশ্চর্য, আমি সারা বাড়ি তোমাকে খুঁজছি, আর তুমি এখানে এসে বসে আছো। না, ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো, আর আমি কিন্তু অপেক্ষা করতেছি তোমার একমাত্র ভাই। নিজের ভাগ্নের জন্মদিনে সে এখনো আসলো না। চিন্তা করতে পারো তুমি? তুমি তো জানোই অনেক ব্যস্ত থাকে, আর যার নিজের জন্মদিনেরই কোনো খেয়াল থাকে না সে আবার রাখবে ভাগ্নের জন্মদিনের। 10টা না 5টা না, একটা মাত্র ভাগ্না, আর তার কথা ভুলে যায় এত উদাসীন হয়ে চলবে? তার জন্মদিনকে একটা আসো তো বছর না 1000টা আসো, তুমি কও। বাদ দাও তো, চলো অনেক রাত হয়েছে, খাবে, আসো। না, এখন খাইতে যাব না। অবশেষে তোমার একমাত্র ভাইয়ের সাথে আমার টেলিফোনে আলাপ হইয়াছে। উনি আমাকে বলিয়াছেন যতই রাতই হোক না কেন উনি অবশ্যই আসিবেন, তাই উনার জন্য অপেক্ষা করাই শ্রেয়। তোমার সাথে আর কথা হয়েছে? কই, তুমি তো আমাকে বললা না। তুমি গেস্ট দিনে এত ব্যস্ত ছিলা যে আমি তোমাকে বলার সুযোগ পাইনি। তুমি তো শিডিউল দিবা, ফ্লোর দিবা, এখন মাত্র বাজে 11:30। গনে গনে আরো 30 মিনিট সময় আছে। আপনি জন্মদিন পালন করার জন্য যথাসময়ে আসিয়াছেন। 30 মিনিট কিন্তু যথার্থ। দুলাভ ভাই, সারাদিনে এত ব্যস্ত থাকি, বুঝতেই পারছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার জানা মতে এই বাংলাদেশে একমাত্র ভ্যাটের আইনজীবী আপনি। আপা, এই যে দুলাভ ভাই কিন্তু খোঁচা দিয়ে কথা বলার অভ্যাসটা গেল না। তুমিও ওকে সবসময় খোঁচা দিয়ে কথা বলো কেন? এই ছাড় তো, চল, অনেক রাত হয়েছে, খাবি, আয় এসো। না 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 না, কোনো অসুবিধা নাই। এখনো কিন্তু কিছু সময় বাকি আছে জন্মদিনের সময় পার হওয়ার। যদি ওই সময় পার হয়ে যায় তাহলে কিন্তু তোমার একমাত্র ভাইয়ের জন্মদিনের খাবার খাওয়ার অধিকার চিরতরে বিলুপ্ত হবে। দুলাভ ভাই, আমি ওকে উইশ করে যাই। একটু থামুন, আপনি অনেক কষ্ট করিয়া এখানে আসিয়াছেন। আপনি এখন আমাদের সাথে খাইতে চাইবেন। খাওয়া দাওয়া করিয়া আপনি আসিয়া আপনার ভাগিনার সাথে শুইয়া পড়িবেন। উনি যখনই জাগ্রত হইবে তখনই আপনি উইশ করিবেন। আপনি কি বুঝতে পারিয়াছেন? পারিয়েছিস? আমি কি দুলাভ ভাই কি ভর্ৎসনা করলো নাকি আদর করলো বুঝলাম না। কিছু বুঝতে পারে না, চল, আয়। জঙ্গলে মনে হয় তো চমকাবো না। তুমি কখন আসলে? আর এসেছিলাম তো রাতে, তোকে উইশ করতে। এসে দেখি তুই ঘুমোচ্ছিস, তা ডাকিনি। আহা, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে? একটা ডাক তো দিতে পারতে আমাকে। আরে তুই তো ঘুমোচ্ছিলি। একটা রাত না ঘুমালে কি এমন হতো মামা? আচ্ছা সমস্যা নেই, কালকে তোকে উইশ করতে পারিনি, এখন আমি তোকে উইশ করবো।
মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মামা আমাকে উইশ করার জন্য, কিন্তু তুমি আমার বার্থডে পার্টিতে কেন ছিলে না মামা? কি করে আসবো মামা, অনেক বিজি থাকি। কাল কোর্টে একটা হিয়ারিং ছিল, তারপর অফিসে এসে দেখি 4-5 জন ক্লায়েন্ট বসে আছে হাঁ করে। তাদের কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল, তাই তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি। লেট করে এসেছে ওকে, কিন্তু শুধু উইশ করলে তো হবে না মামা। ইউর অনার, তাহলে বলুন আমার কি করতে হবে? আপনার একটা সাজা হবে। ইউর অনার, আপনি যে সাজা দিবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। ঠিক আছে মামা, তাহলে আমার বার্থডে উপলক্ষে তুমি আমাকে একটা ল্যাপটপ গিফট করতে হবে। বিজ্ঞ আদালতের রায় আমি অক্ষরে অক্ষরে মেনে নিলাম। তাহলে যান, ফ্রেশ হয়ে আসেন, ল্যাপটপ কিনতে যাব। ও ডিয়ার মামা, কি যে বল, তোমাকে থ্যাংক ইউ দিব। জাস্ট একটু ওয়েট করো, আমি আসতেছি এখনই ফ্রেশ হয়ে। ওকে। আপা, আপা আদর করবেন। কোথায় আবার? সেই যে ল্যাপটপ নিয়ে বসেছে, লাঞ্চও করেনি। আর আমার ক্ষুধায় পেটে চুচু করছে। ডাকো আদিবকে, লাঞ্চ করবো। তুই ডাক। আদিব, মামা 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 মামা, আমি ল্যাপটপে একটা গেম ইনস্টল করছি, ওই গেমটা ইনস্টল করে আমি খেতে বলবো। একটু একটু সময়। এই সব দোষ হলো তো। আমি আবার কি বললাম? তুই কি করেছিস মানে? ওকে ল্যাপটপ কিনে দিলি কেন? আহা, এটা তো জন্মদিনের গিফট ছিল। ও চাইলো আর তুই দিবি? বিজ্ঞ আদালতের নির্দেশ। এই ল্যাপটপটা কত হয়েছে রে? ভ্যাট সহ 38,750 টাকা। আচ্ছা মামা, এই যে আমরা ল্যাপটপটা কিনলাম, হ্যাঁ, এবং কিনে যে ভ্যাটটা দিলাম, আসলে ভ্যাটের টাকাটা যাচ্ছে কোথায়? আর এই ভ্যাটের টাকা দিয়ে হচ্ছেটা কি, একটু বলবো আমাকে? আমরা কেন ভ্যাট দেই, এই ভ্যাটের টাকা কোথায় যায়, আর এই ভ্যাটের টাকা দিয়ে সরকার কি করে, এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আছে বার শো। ধন্যবাদ দর্শক, ধৈর্য ধারণ করে আমাদের এই আজকের সুন্দর নাটকটি দেখার জন্য। আমরা নাটকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে পণ্য ক্রয় করে যে ভ্যাটটা আমরা দিচ্ছি সরকারকে, সেই ভ্যাট দিয়ে সরকার কি করছে, আর এই নতুন আইনের মাধ্যমে সরকার যে আমাদেরকে ভ্যাট নিচ্ছে, এই নতুন আইনের কি প্রয়োজনীয়তা বা গুরুত্ব, আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমি আসবো আমাদের অতিথি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যারের কাছে। জানতে চাইব, সরকার ভ্যাট, পুরাতন যে ভ্যাটের আইনটা ছিল 1991 সালের যে আইনটা, সেটাকে বাতিল করে দিয়ে 2012 সালে নতুন একটি আইন বাস্তবায়ন করে, এই পরিবর্তন বা বাতিল করার কি দরকার ছিল? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বার অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ধন্যবাদ যে এত একটা মনোজ্ঞ ওই পরিবেশনায় ভ্যাটকে জনগণের কাছে এবং আপামর জনসাধারণকে সচেতন করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন। 1991 সালে বাংলাদেশ গভর্নমেন্ট ভ্যাট আইন প্রবর্তন করে, তখন এই ভ্যাটের যে ফর্মগুলি ছিল সেই ফর্মগুলি পরিবর্তন করে 2012 সালে আবার নতুন করে একটা ভ্যাট আইনটাকে সংযোজন করে মডিফাই করে চালু করছে। যেমন আমরা ধরি যে পণ্য সরবরাহের ক্ষেত্রে এখানে নতুন আইনে ভ্যাট সংযোজন করে ওইটা ইম্পোজ করা হয়েছে, আগের আইনে সেটা ছিল না। তারপরে উপকরণের ক্ষেত্রে 4.3 মূসক ফর্ম আপডেট করা হয়েছে। আগের ফর্মটা ছিল 1 ক ফর্ম, বিশাল একটা ফর্ম ছিল, সেই ফর্মটা অনেকের বুঝতে অসুবিধা হতো। তারপরে চালানপত্র 6.3 এবং 6.4 মাধ্যমে এখন সহজীকরণ করা হয়েছে। আগে 11 ক বিরাট একটা ফর্দ ছিল, সেটা পূরণ করতে হতো। তারপরে ক্রেডিট নোট 6.7, তারপরে আগে ছিল 12 ক ডেবিট নোট, এখন 6.8, ক্রয় বিক্রয় হিসাব 6.1। এইভাবে সবগুলি হেড সহজীকরণ করে নতুন করে, যাতে করে সহজে ভ্যাট প্রদানকারী তার ফর্মটা পূরণ করতে সহজ হয় এবং বুঝতে সহজ হয়, এবং সহজীকরণ করার নিমিত্তেই নতুন আইনটা। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে মূলত পুরান আইনটিকে বাতিল করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন আইনের মাধ্যমে ভ্যাট প্রদান করাকে যেন সহজীকরণ করা হয়, সেই উদ্দেশ্যেই নতুন আইন বাস্তবায়ন করা হয়। আমি আসবো আমাদের আরেকজন আইনজীবী যিনি আছেন, অ্যাডভোকেট নাসরিন আক্তার। জানতে চাইব, নতুন ভ্যাট আইনে আর কি কি সুবিধা আছে বা এই বিষয়ে আপনার কি বক্তব্য?
প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার অ্যাসোসিয়েটস বিআর অ্যান্ড অ্যাসোসিয়েটস দ্যাট মিনস বখতিয়ার আহমেদ জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে যে দ্য বার শো নামে ওই একটি সচেতনতামূলক একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য ভ্যাট বিষয়ে এবং সেই প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন আইনের সাথে নতুন আইনের যে পার্থক্য, আমরা পুরাতন আইনটা দেখি যে সম্পূর্ণ ম্যানুয়ালি ছিল এবং ম্যানুয়ালি অফিসে গিয়ে ভ্যাট ইচ্ছুক ব্যবসায়ীদেরকে ভ্যাট প্রদান করতে হতো, যেটা বর্তমানে সম্পূর্ণ ডিজিটালাইজড করে অনলাইনের মাধ্যমে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট খুলেছে এবং আপনি অনলাইনেই সে ভ্যাটটা সে প্রদান করতে পারতেছে। হয়রানির থেকে ব্যবসায়ীরা অনেকটা মুক্ত, অনলাইনে সে ভ্যাট প্রদান করতেছে। এবং আরও কিছু যে বিষয়টা যে আগের যে পদ্ধতি ছিল, যে ফর্মগুলো ছিল, তার চেয়ে বর্তমান নতুন আইনে সেগুলোকে সহজ করে সংক্ষিপ্ত আকারে সেই ফর্মগুলো সাবমিট করতেছে, যাতে ভ্যাট প্রদানে ব্যবসায়ীরা আগ্রহী হয় এবং ভ্যাট দুর্নীতি থেকে মুক্ত করে এই সেক্টরটাকে দেশকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে সরকার সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে পুরাতন আইনের ভুল ত্রুটিটাকে সংশোধন করে নতুন আইনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে, যাতে রাজস্ব খাত সমৃদ্ধ হয়। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমরা এইখানে আমাদের আইনজীবীর বক্তব্য যে আরেকটা তথ্য পেলাম যে রাজস্ব খাতকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী করার জন্যই মূলত নতুন ভ্যাটের আইনের বাস্তবায়ন করা। আমি আসবো এবার আমাদের অতিথি যিনি রয়েছেন শাকিল আহমেদ সাহেবের কাছে। স্যার, আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা এই যে ভ্যাটের এই প্রয়োজনীয়তা কি বা কি এর গুরুত্ব? ভ্যাটের দ্বারা রাজস্ব আহরণ হয়, এই রাজস্ব দ্বারা দেশের উন্নয়ন ঘটানো, এটাই হলো মুখ্য উদ্দেশ্য ভ্যাটের। যে আপনি বলতে চাচ্ছেন দেশের মূলত উন্নয়ন করার জন্য ভ্যাটের প্রয়োজন, এছাড়া আর কি কি আমি জানতে চাইবো আমাদের জগলুল সাহেবের কাছে যে এছাড়া আর কি কি থাকতে পারে যে ভ্যাটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বিষয় একটু কিছু বলেন। ভ্যাটের প্রয়োজনীয়তা গুরুত্ব, দেশের অবকাঠামো, জাতির উন্নয়ন সব কিছুই কিন্তু রাজস্ব থেকেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তো আমাদের আজকে দেখেন আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছে দেশের উন্নয়নের জন্য। বিশ্বে উনি আজকে একজন বাঙালির অহংকারই বলতে পারি আমরা তাকে, বাঙালির জন্য উনি অহংকার হয়ে দাঁড়িয়েছে বিশ্বের মাঝে। তো আমাদের উচিত আমাদের এই যে ভ্যাট প্রক্রিয়াটা আমাদের মধ্যে আছে এবং এটা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা আমাদেরই জনগণের এক দায়িত্ব, শুধু সরকারের নয়। তো জনগণকে যেভাবে হোক আপনার এটা বুঝাতে হবে, বিভিন্ন নতুন নতুন পলিসি আনতে হবে যাতে জনগণ উদ্বুদ্ধ হয় ভ্যাট দিতে। আর ব্যবসায়ীরা তো শুধুমাত্র সরকারের সহযোগী ভ্যাটটা আদায় করার ক্ষেত্রে, ভ্যাট তো দিবে জনগণ। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে খুব সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুইজন অতিথি এখানে বললেন যে ভ্যাটের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম, কারণ ভ্যাট আদায়ের মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, দেশ শক্তিশালী হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। আমার এক অতিথি বললেন এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম উদ্যোগেই আজকে দেশের অনেক উন্নয়ন হচ্ছে, আর এই দেশের উন্নয়ন করা হচ্ছেই কেবলমাত্র রাজস্ব খাত থেকে অর্থ নিয়েই। সেজন্য যেহেতু রাজস্ব খাতের ভ্যাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু সেদিকে খেয়াল রেখেই আমাদের প্রত্যেকটি জনগণকে, ব্যবসায়ীকে, সবাইকে এগিয়ে আসতে হবে ভ্যাট প্রদানে। এখন আমি আজকে একটু আমাদের কোশ্চেন্স আসছে, আমি অডিয়েন্স থেকে একটা কোশ্চেন্স নিব প্রথমে, তারপরে আমি আরও মূল আলোচনায় যাব। জি, আমার প্রশ্ন হলো নাসিম ম্যামের কাছে। জি ম্যাম, ভ্যাট কি ভোক্তারা দিচ্ছে নাকি ব্যবসায়ীরা দিচ্ছে? সুন্দর কোশ্চেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স করেছেন আপনি। আমি জানতে যাবো নাসিম ম্যাডামের কাছে, অ্যাকচুয়ালি ভ্যাটটা কে দিবে, ভোক্তা নাকি যিনি ব্যবসায়ী, যিনি পণ্য বিক্রয় করেন তিনি? জি, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো এই প্রশ্নের উত্তরটা এক কথায় দিতে গেলে বলতে হয় যে আমরা যে ভ্যাট প্রদানটা ভোক্তাই করছে। ভোক্তা প্রতিটি ভোগ্য পণ্য ক্রয়ের সময় সে ভ্যাট প্রদান করছে এবং ব্যবসায়ী সেই ভোক্তার প্রদানকৃত ভ্যাটটা ভ্যাট অফিসে জমা দিয়ে সে তার দায়িত্ব পালন করছে। এখানে ব্যবসায়ী তার মুনাফা থেকেও দিচ্ছে না বা সে তার কোনো ইনকাম থেকেও দিচ্ছে না। এটাই মানে ব্যবসায়ী মানতে চায় না। ব্যবসায়ী ভাবে যে আমার লাভের অংশ থেকে দিচ্ছি, ব্যবসায়ীর অজ্ঞতার কারণে এই বিষয়টা এখন দেখা যাচ্ছে। তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সচেতন করতে চাবো যে সাধারণ মানুষ ভ্যাট দিচ্ছে, তার তো কোনো এখানে অজ্ঞতা বা জ্ঞানের এখানে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ব্যবসায়ী যাতে এটা সহজে মেনে নেয় যে ভ্যাট তো আমি আমার লাভের অংশ থেকে দিচ্ছি না, আমি দিচ্ছি ভোক্তার থেকে নিয়ে, সেটা আমি রাজস্ব খাতে জমা দিচ্ছি। সে যাতে ব্যবসায়ী যাতে তার নিজের দায়িত্বটা পালন করে এবং রাজস্ব খাতকে সমৃদ্ধ করে। ধন্যবাদ আপনাকে। তাহলে কথাটা সারমর্ম এরকম দাঁড়ালো যে ভোক্তা একটি পণ্য বা জনগণ একটি পণ্য ক্রয় করলো, যার কাছ থেকে ক্রয় করলো তাকে সেই নির্ধারিত হারে সেই পণ্য ক্রয় এবং ভ্যাটও সেবাও আছে, যেমন খাদ্যদ্রব্য আমি ইউজ করতেছি, রেস্টুরেন্টে যাচ্ছি, ওখান থেকে সেবা সামগ্রীর মাধ্যমেও ভ্যাট একটা ব্যাপারে যায়।
হ্যাঁ, ক্রয় প্লাস সেবা দুইটা থেকে আসতেছে। ঠিক আছে, তাহলে ব্যবসায়ীরা ভ্যাট দিবে না, ব্যবসায়ীরা মূলত ভোক্তার কাছ থেকে ভ্যাটটা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা প্রদান করবে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি প্লিজ। এখানে যদি আমরা করি যে প্রোডিউসার উনিও কালেক্টর, ম্যানুফ্যাকচারার উনি কালেক্টর এবং রিফান্ড করে দিচ্ছেন, তারপরে ডিস্ট্রিবিউটর উনিও কালেক্টর এবং রিফান্ড করে দিচ্ছেন, রিটেলার উনি কালেক্ট করছেন এবং রিফান্ড করে দিচ্ছেন, আলটিমেটলি এই ব্যাটটা দিচ্ছেন হলেন কনজিউমাররা, যারা ভোক্তা। ধন্যবাদ আপনাকে। জি, তাহলে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আলটিমেটলি আপনি যিনি ভোক্তা, যিনি ভোগ করছেন পণ্য বা কোনো সেবা, আপনাকেই ভ্যাট দিতে হবে। আর যিনি ব্যবসায়ী, যিনি পণ্য বিক্রয় করছেন বা সেবা দিচ্ছেন, উনি ভ্যাট দিবেন না, উনি ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে নির্ধারিত নিয়মে বা সঠিক নিয়মে আপনি জমা প্রদান করবেন। আমি আসবো আমাদের একজন অতিথির কাছে, জেনে আমাদের শাকিল আহমেদের কাছে জানতে চাইব বর্তমান সরকারের যে উদ্যোগ ভ্যাট নিয়ে, এই বিষয়ে আপনার কি মতামত? এটি কি সঠিক পথে বর্তমান সরকার এগোচ্ছে নাকি ভুল পথে? সরকার সঠিক পথে এগোচ্ছে, বাট কিছু চেঞ্জেস দরকার আছে, আরও সহজীকরণ দরকার। যেমন আমি ব্যবসায়ী হিসাবে আমি অনেক কিছু বুঝছি না, সেই ক্ষেত্রে আমাকে একজন অ্যাডভোকেট বা আইনজীবীর কাছে যেতে হচ্ছে। তা এটাকে আরও সহজীকরণ করা দরকার, আরও প্রচার দরকার। প্রচারটা কীরকম, যে এই যে ভ্যাটটা আমরা দিব, কিভাবে দিব, কোন প্রক্রিয়ায় দিব, এটা আরও সহজীকরণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দি বার শোর প্রত্যেকটি পর্বে কোনো না কোনো ব্যবসায়ী উপস্থিত থাকেন। প্রত্যেকটি ব্যবসায়ের একটাই অভিযোগ বা একটাই অনুরোধ যে আমাদেরকে ভ্যাটটাকে আরও সহজ করে দেওয়া হোক, যাতে সহজেই আমরা ভ্যাট বুঝতে পারি এবং ভ্যাট বুঝে আইন জেনে যেন আমরা ভ্যাটের অনুসরণ করতে পারি। আমি একটু আসবো আমাদের অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যারের কাছে, জানতে চাইব যে জনগণের যে টাকা, ভ্যাটের টাকা যারা দিচ্ছে, মানে অর্থাৎ ভোক্তা যে ভ্যাট দিচ্ছে, এই ভ্যাটটা ব্যবসায়ীরা, যারা সৎ ব্যবসায়ী, তারা সঠিকভাবেই সরকারি কোষাগারে জমা দিচ্ছে, রাজস্ব খাত বৃদ্ধি পাচ্ছে। সরকার এই টাকা দিয়ে আসলে সঠিকভাবে কি কাজে লাগাচ্ছে বা লাগাচ্ছে না, এটা আমরা কীভাবে বুঝবো? ধন্যবাদ আপনাকে। তার আগে ব্যবসায়ী ব্রাদার যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, যে উনি জানতে চাচ্ছিলেন যে এই আইনটাকে আরও সহজীকরণ বা লয়ারের ওনার হেল্প দরকার। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে উনি ব্যবসায়ী, উনি ব্যবসা ভালো বোঝেন, কিন্তু ব্যাট নতুন সিস্টেমটা ওনার কাছে এটা বুঝতেও কষ্ট হচ্ছে, সেই হিসাবে লয়ারের মানে হেল্প চাচ্ছেন। এইখানে দুই শ্রেণীর ব্যবসায়ী। আপনি যদি আবাসিক হন তাহলে আপনার ক্ষেত্রে একরকম, আর যদি অনাবাসিক হন অর্থাৎ বিদেশে থেকে আপনি যদি এদেশে ব্যবসা পরিচালনা করেন তাদেরকে বলা হয় অনাবাসিক। অনাবাসিক ক্ষেত্রে গভর্নমেন্ট করছে যে তাদের ক্ষেত্রে একজন এজেন্ট নিয়োগ করতে পারবেন। আপনি এজেন্টের মাধ্যমে আপনার এই ভ্যাটের সমস্ত চালানপত্র আপনি এজেন্টের মাধ্যমে দাখিল করবেন। আর যারা আবাসিক তাদের ক্ষেত্রে হলো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেই সেটা ধরতে হবে। সুতরাং ব্যবসায়ী যে আইনজীবীদের মাধ্যমে এখানে যে বার অ্যান্ড অ্যাসোসিয়েটস যে কাজটা করছে, তারা মূলত এই কাজটাই করে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে। ধন্যবাদ। এইসব দুর্নীতিবাজ সরকার প্রধানদের জন্য, যারা দুর্নীতি করছেন, তাদের পতন হবে। সো আমার প্রত্যেকটা ব্যবসায়ীকে আমার মেসেজ হলো যে আপনারা ভ্যাট রেজিস্ট্রেশনটা করেন। আমার পরামর্শ হচ্ছে একজন ব্যবসায়ী যেন ভোক্তাদের থেকে যে ভ্যাট আদায় করলেন সেটাকে সে নিজের মুনাফা মনে না করেন। আমি তো আসবো আমাদের যারা ধর্ম নিয়ে যারা প্রতিনিধিত্ব করছেন, একটু ভিন্ন প্রশ্ন নিয়ে আসবো, যদিও প্রশ্নটা একটু জটিল হতে পারে আপনাদের কাছে। আমি প্রথম আসবো ইসলাম ধর্ম যিনি রিপ্রেজেন্ট করছেন আল্লামা মুফতি মিজানুর রহমান নইমি সাহেবের কাছে, জানতে চাইব জনগণ ভ্যাট দিচ্ছে, যেটা একটা পরোক্ষ কর হিসাবেও চিহ্নিত হয়, ভ্যাট দিচ্ছে, সরকার সেই ভ্যাট নিচ্ছে। যদি সরকার সেই ভ্যাটের টাকা যেভাবে কমিটমেন্ট করেছে জনগণের কাছে যে এইভাবে টাকাটা খরচ করবে, সেভাবে না করে যদি অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে সেই টাকাটাকে অপচয় করে বা অন্য কোনো কাজে ব্যবহার করে, জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য ব্যবহার না করে,
তাহলে সেক্ষেত্রে ইসলাম ধর্মের কী নির্দেশনা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলমিনের আহকামুল হাকিমিনের কোরআনুল কারিমে 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। এই আয়াতের তাফসির যদি আমরা দেখি, অনেকগুলি তাফসির রয়েছে, এটার মধ্যে থেকে যদি আমরা ব্যাখ্যা বের করি যে সত্য এবং মিথ্যার সাথে আমরা একত্রিত করো না দুইটা জিনিসকে। তো আমি যেটা অঙ্গীকার করেছি, আমি যে জিনিসটা আপনার কাছ থেকে নিব, নেওয়ার পরে আমি বললাম যে এটা আমি এই খাতে ব্যয় করব, এটার জন্য আমি আপনার কাছ থেকে নিচ্ছি, যদি আমি ওইটা না করে অন্য কাজে ব্যবহার করি, এটাই আল্লাহ বলছেন যে তোমরা যেটার জন্য কমিটমেন্ট করলা, সত্য যেটা বলে নিলা, এটাকে কিন্তু মিথ্যার সাথে মিলাইও না। আর যদি এটা আপনি করেন, অবশ্যই আল্লাহর দরবার আপনাকে জবাব দিয়ে দিতে হবে, এটার জন্য আপনার জন্য শাস্তিও থাকবে। এটাই ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আসবো যদি একই প্রশ্ন নিয়ে আমাদের ক্রিশ্চিয়ান রিলিজনের কাছে, যে খ্রিস্টান ধর্ম কি বলছেন? সত্যিই আসলে এখানে একটি বড় দায়বদ্ধতা যারা ট্যাক্স ভ্যাট গ্রহণ করছেন তাদের রয়েছে, এটাকে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করছেন। আর এখানে পবিত্র বাইবেল দানিয়েল পুস্তকে 2 অধ্যায় পরিষ্কারভাবে বলেছে, তিনি কাল এবং ঋতু পরিবর্তন করেন, তিনি রাজাদেরকে পথভ্রষ্ট করেন এবং রাজদায়িত্ব তিনি উত্থাপন করেন। সুতরাং আমি কথা বলবো, যারা দায়িত্ব রয়েছেন, এই দায়িত্ব তাদের চিরস্থায়ী না। যদি তারা ভালো কিছু করেন তাহলে তাদের দায়িত্ব আরও কন্টিনিউ হবে, যদি ভালো কিছু না করেন, এই দায়বদ্ধতা থেকে যদি সরে দাঁড়ান, দুর্নীতিতে আবদ্ধ হন, তাহলে পবিত্র বাইবেল পরিষ্কার বলছেন তারা পদান্বিত হবেন, আবার তারাই আবার পথভ্রষ্ট হবেন। চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আপনার কাছে আমরা আসবো আমাদের হিন্দু রিলিজন কি বলছেন? ধন্যবাদ। আমাদের মহাপ্রভু বলেছিলেন কলিযুগের কথা, যে ইতিপূর্বে সত্যতা দাপরে যারা রাজত্ব করে গেছে, যদি কেউ রাজা দুর্নীতিবাদ হয়ে থাকে, সেই রাজা বহিষ্কার হয়েছে, এবং প্রজারা যদি কোনো দুর্নীতি করে থাকে তাদেরকেও শায়েস্তা দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। রাজার সুখে প্রজার সুখ, প্রজার সুখে রাজার সুখ। তাই বলছি যে তৃণাদপি শুনিচন তররি বসুঞ্চনা ওমাননা মানদনীয় কীর্তনীয় সদাহরি। একটা রাস্তা দিয়ে আমরা বেড়াচ্ছি, দুব্বা ঘাস আছে, ও কিছু বলে না, আমরা বহুবার পাড়া দিয়ে যাচ্ছি, মরে যাচ্ছে, আকাশে বৃষ্টি হয়, তখন আবার পুনরায় সে অঙ্কুর হয়, ও কিছু বলে না। একটা বৃক্ষ আমরা যখন কাটি, সে কিছু বলে না, কাটি কিছু, বৃক্ষটা কিছু বলে না, তার বলার কোনো ক্ষমতা নেই। পুনরায় যদি নিচ থেকে কোনো শিকড় হয় বা তার বীজ হয়, সেখান থেকে আবার নতুন করে রংপুর হয়। ঠিক তদ্রূপ আমাদের অহিংসা পরম ধর্ম। দাতা, ভোক্তা, গ্রহীতা, ক্রেতা যদি কেউ অংশগ্রহণ করে থাকে, তাহলে অপরাধের ফলে, পাপের ফলে ভাগের ভাগ সবাই সমান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের ধর্ম বলছেন, হতে পারে আমি মুসলমান বা আমি খ্রিস্টান বা আমি হিন্দু, আমি যাই হই না কেন, বা আমি অন্য কোনো ধর্ম বা আমি নাস্তিক, যাই হই না কেন, ধর্ম বলছেন যে সরকার যদি তার নিজ এইসব জনগণের টাকা যদি দুর্নীতি করে, বা সরকারের, আসলে সরকার তো দুর্নীতি করে না, সরকারের কিছু অসাধু কর্মকর্তা যদি দুর্নীতি করে, তাহলে এইসব দুর্নীতিবাজ রাজাদের জন্য, এইসব দুর্নীতিবাজ সরকার প্রধানদের জন্য, যারা দুর্নীতি করছেন তাদের পতন হবে। হয়তোবা পতনটা খুবই জঘন্য হতে পারে, যেভাবেই হোক না কেন ধর্ম বলছে পতন হবে। তো আমাদের সরকারের যারা সরকার প্রধান রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, জিনিসটা মাথায় রাখা উচিত যে পতন একদিন হবেই। যাই হোক, আমি একটু আসবো আমাদের ব্যবসায়ী অতিথির কাছে। যেহেতু আপনারা দীর্ঘদিন যাবত ব্যবসা করছেন, আমাদের জগুল সাহেবের কাছে আসবো, যে যেহেতু আপনারা দীর্ঘদিন যাবত ব্যবসা করছেন, ব্যবসায়ীর জন্য আপনার কি মেসেজ আজকে? ব্যবসায়ীর জন্য ভ্যাট বিষয়ে যে মেসেজটা আছে, সেটা আমি যেটা বলতে পারি যে আমাদেরকে মনে করতে হবে, যেটা একটু কিছুক্ষণ পূর্বে আমাদের মাননীয় আমাদের উকিল সাহেব যিনি বলেছেন, যে আমরা নিজেরা দিচ্ছি না, আমরা সরকারের শুধুমাত্র সহযোগী ভ্যাটটা আদায় করার ক্ষেত্রে। তো ব্যবসায়ীদের উচিত যে এই প্র্যাকটিসটা আস্তে আস্তে আমরা যদি শুরু করে দিই, তাহলে যেমন শুরু করে দিলেই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাব, শুরু যদি না করি তাহলে অভ্যস্ত হব না। তো আমি সবার কাছে অনুরোধ করব যাতে ব্যবসায়ীরা এইভাবে আস্তে আস্তে অভ্যাস করে নেন যে আমরা ভ্যাটটা দেব, কাস্টমার থেকে নিয়ে আমরা সরকারের কাছে পৌঁছে দেব, আমরা সরকার একজন সহযোগী হিসেবে ভ্যাটের ক্ষেত্রে কাজ করব, দেশের উন্নয়নের জন্য কাজ করব। এই
ধন্যবাদ আপনাকে। আমি আসবো আমাদের আরেকজন ব্যবসায়ী অতিথি জনাব শাকিল আহমেদের কাছে। যারা এখনো ভ্যাটের আওতায় আসে নাই, যেসব ব্যবসায়ীরা, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হলো তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে বলা উচিত যে আপনি যে ব্যবসা করছেন এটা তখনই সঠিক হবে, লফুল হবে, যখন আপনার ভ্যাটে নিবন্ধন নেবেন। সো আপনার ভ্যাট যদি সেটা ভ্যাট আওতাভুক্ত পণ্য হয়ে থাকে, আর ভ্যাট আওতাভুক্ত পণ্য যদি হয়ে থাকে, আর যদি সে এই ভ্যাটটা যদি রেজিস্ট্রেশন না করে থাকে, তাহলে সেটা যেন অবৈধ হয়ে যাবে। সো আমার প্রত্যেকটা ব্যবসায়ীকে আমার মেসেজ হলো যে আপনারা ভ্যাট রেজিস্ট্রেশনটা করেন। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য হচ্ছে যে, প্রিয় দর্শক, আমাদের ব্যবসায়ীদের মেসেজ হচ্ছে ব্যবসায়ীদের জন্য যে আপনি ভ্যাটের আওতায় চলে আসুন, ভ্যাটের আইন মেনে ব্যবসা পরিচালনা করুন, যাতে করে আপনার ব্যবসাটি লিগেলি ব্যবসা করে যেন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আসবো আমাদের আইনজীবী প্যানেলে, একটু জানতে চাইব ব্যবসায়ীদের জন্য। স্যার, আমি প্রথমে আপনার কাছে আসবো, তারপর আমাদের ম্যাডাম আছেন। আপনার ব্যবসায়ীদের জন্য আপনার কি মেসেজ আজকে এই নতুন ভ্যাট আইন নিয়ে? ধন্যবাদ। ব্যবসায়ীদের ক্ষেত্রে মেসেজ হলো যে ব্যবসায়ীরা তারা বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সেই প্রচলিত আইনের বাইরে যে ব্যবসা করতে পারবেন না। তাদেরকে ব্যবসা করতে হলে দেশের যে প্রচলিত আইন আছে, সেই আইনের ভিতরে থেকেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে। আর যদি কেউ এই প্রচলিত আইন না মানেন, তাহলে তো উনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান কলাপস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। উনি যদি ব্যাটের আওতাভুক্ত হয়ে থাকেন, ব্যাট ফাঁকি দিয়ে থাকেন, তাহলে ওনাকে যেই পরিমাণ ব্যাট ফাঁকি দিয়েছেন, সেই পরিমাণ তার 3 গুণ ওনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। উনি ব্যাটের কর ফাঁকি দেওয়ার কারণে, ব্যাট ফাঁকি দেওয়ার কারণে মামলার সম্মুখীন হবেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। উনি ব্যবসায়ী হিসেবে যে যতটুকু সুনাম অর্জন করেছিলেন, ততটুকু ওনার সুনামটা, গুডউইলটা একেবারে দুলিশ্বাত হয়ে যাবে। সুতরাং তাকে প্রচলিত আইনের আওতায় অনুযায়ী ব্যাটের অন্তর্ভুক্ত হওয়া, যারা এখনও ব্যাটের অন্তর্ভুক্ত হন নাই, আপনারা শীঘ্রই ব্যাটের অন্তর্ভুক্ত হয়ে যান। যারা সঠিকভাবে ব্যাট প্রদান করছেন না, তারা সঠিক খাতে সঠিকভাবে ব্যাট প্রদান করেন। এবং তাদের প্রতি আরেকটা নির্দেশ দিব যে এই যে ব্যাটটা প্রদান করছেন, সেটা তো আপনার লাভের কোনো অংশ থেকে যাচ্ছে না। সুতরাং আপনি ইউ আর দ্য কালেক্টর, অনলি দ্য কালেক্টর। সুতরাং এইভাবে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করেন, তাহলে আপনার গুডউইল আরও বাড়বে, আপনি গভর্নমেন্ট থেকে রেয়াত পাবেন, আপনার প্রতিযোগিতার টিকতে আপনার সহজ হবে, অন্যথায় আপনার সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। ধন্যবাদ আপনাকে স্যার। আমি আসবো আমাদের অ্যাডভোকেট নাসিম ম্যাডামের কাছে, যে যদি আপনাকে একই প্রশ্ন করি যে ব্যবসায়ীদের জন্য আপনার কি মেসেজ বা কি পরামর্শ? জি, ধন্যবাদ আপনাকে। আমার পরামর্শ হচ্ছে একজন ব্যবসায়ী যেন ভোক্তাদের থেকে যে ভ্যাট আদায় করলেন সেটাকে সে নিজের মুনাফা মনে না করেন, এবং ওনার ব্যবসাটা যদি ভ্যাটের আওতাভুক্ত ব্যবসা হয়, তাহলে উনি যেন অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন করেন এই নতুন আইনের অধীনে। এবং সরকার তার জন্য অনেক সহজ করেছে নতুন আইনটা, এবং সেই আইনটা যদি সে না জানে, শিক্ষাগত যোগ্যতা যদি ব্যবসায়ের কম থাকে, সে যেন অবশ্যই একজন ভ্যাট পরামর্শদাতার কাছে গিয়ে সে আইনটা সম্পর্কে জানে এবং ভ্যাট প্রদান করতে সে আগ্রহী হয় এবং দেশকে সমৃদ্ধ করতে তার ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে। সুন্দর নতুন তথ্য পেলাম এখানে আপনার মাধ্যমে, যে আপনি বলতে চাচ্ছেন যে ব্যবসায়ীরা যে ভ্যাটটা ভোক্তার কাছ থেকে সংগ্রহ করছেন, সেটা যেন নিজের মুনাফা মনে না করে। এটা ব্যবসায়ীর মুনাফা নয়, এটা সরকারের অধিকার, রাজস্ব খাতের অধিকার। ধন্যবাদ আপনাকে নাসিম ম্যাডাম চমৎকার মেসেজ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভোক্তার কাছ থেকে নেওয়া ভ্যাট ব্যবসায়ীর মুনাফা নয়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যবসায়ীরা, আপনি ভোক্তার কাছ থেকে নেওয়া ভ্যাট আপনার পকেটে রাখতে পারবেন না। আমি আসবো আমাদের যারা এখানে ধর্মীয় রিলিজন যারা আছেন, আপনার কাছে আসবো মুফতি মিজানুর রহমান নইমি সাহেবের কাছে, জানতে চাইব আপনার জন্য আপনার কি মেসেজ হতে পারে, ব্যবসায়ীদের জন্য কি পরামর্শ হতে পারে? জি, আলহামদুলিল্লাহ। যারা ব্যবসা করবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ব্যবসাকে হালাল করেছেন, তা আপনার ব্যবসাটা যদি হালাল রাখতে হয়, সঠিকভাবে আপনি ব্যবসা করতে হলে যেমনিভাবে আপনাকে ইসলামের আইন মানতে হবে, সেমনিভাবে আপনাকে দেশের আইন মানতে হবে। যেহেতু একটা কওলের মধ্যে আছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের প্রেম, দেশের মোহাব্বত, এটা ঈমানের একটা অঙ্গ, এটা ইসলামের নীতির মধ্যে রয়েছে। তো আপনি দেশের প্রেম কখন আসবে? যখন আপনি দেশের আইনগুলি মেনে আপনি ব্যবসা করবেন, তো ওই ব্যবসাটা আপনার জন্য হালাল হবে। এই জন্য আপনাদের ব্যবসায়ী যারা আছেন,
আপনাদেরকে মেসেজ দিব এটাই ইসলাম ধর্মের পক্ষ থেকে, যে আপনার ব্যবসাটাকে অরিজিনালি সঠিকভাবে হালাল রাখতে চান, আপনার সরকারি যত আইন কানুন আছে, ইসলামী আইন সাথে সাথে সরকারি আইন যেগুলি আছে, এগুলি আপনারা পরিপূর্ণভাবে মেনে ব্যবসা করলে আমার মনে হয়, এবং ইসলাম বলছে, আপনার ব্যবসাটা সঠিক হবে এবং হালাল হবে। ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন যদি আমি আপনার কাছে করি তাহলে কি উত্তর আসবে? ধন্যবাদ। পরামর্শ আপনার। আমি বলতে চাই খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে যে সত্যিকার অর্থে জীবন জীবিকার তাগিদে ব্যবসা বাণিজ্য এটি সবার জন্যই একটি উন্নতির জন্য, এগিয়ে যাওয়ার জন্য প্রযোজ্য একটি বিষয় এবং এটি হালাল। কিন্তু সত্যিকার অর্থে সাধু দাউদের একটা কথা ছিল এক অধ্যায়, যে দুষ্টদের মন্ত্রণা চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, সে যা কিছু করে তাতেই কৃতকার্য হয়। তা আমার মেসেজ হচ্ছে ব্যবসায়ীদের জন্য, যা কিছুই করেন সৎ হোক অসৎ হোক, একদিন বিচারের সম্মুখে দাঁড়াইতে হবে। এই জগৎকে ফাঁকি দিতে পারেন কিন্তু বিচারে আপনি ফাঁকি দিতে পারবেন না। তাই অনুরোধ রাখি, আসুন সৎভাবে ব্যবসা বাণিজ্য করি, দেশকে এগিয়ে নিয়ে যাই এবং জাতির জন্য, উত্তরসূরিদের জন্য, নিউ প্রজন্মদের জন্য আমরা ভালো কিছু করে যাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আসবো আমাদের যিনি আছেন পদ্মনাভ মহারাজের কাছে, যে আপনার কি মেসেজ ব্যবসায়ীদের জন্য আপনার ধর্মের পক্ষ থেকে? ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে যদি যে কোনো ব্যবসায়ী হোক না কেন, যদি 16 টাকা আয় করে, 16 টাকার মধ্যে সে 4 টাকা জীবিকা নির্বাহ করবে, 4 টাকা সে জমা রাখতে পারবে নিজের স্বার্থের জন্য, আর 4 টাকা অতিথি সেবা, অতিথি ফকির যা কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে, আর 4 টাকা সরকারের ভেটে। আচ্ছা, 4 ভাগে বিভক্ত হবে। দ্যাট মিনস আপনি বলতেছেন যে কিছু টাকা সরকারের জন্য, কিছু টাকা নিজের জন্য, কিছু টাকা অতিথি ফকির মানে গরিব, অসহায় গরিবের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য। ধন্যবাদ আপনাকে। যা আয় হবে সেটা 4 ভাগে বিভক্ত হবে। 4 ভাগে বিভক্ত হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনলাম আমাদের ধর্মযাজকদের কাছ থেকে ওনাদের বক্তব্য, এবং ওনারা আপনাদেরকে পরামর্শ দিলেন কি করতে হবে। আমাদের বিজ্ঞ আইনজীবীরাও আপনাদেরকে পরামর্শ দিলেন, ব্যবসায়ীরাও আপনাদেরকে পরামর্শ দিলেন। সব কিছুকে যদি আমি একত্রে করে যদি এটাকে একটা ফরম্যাটে দাঁড় করতে চাই, তাহলে কথা একটাই, সব কথায় ঘুরে ফিরে একটা কথাতেই আসবে, আপনি ব্যবসায়ী, আপনার দায়িত্ব হচ্ছে জনগণের কাছ থেকে, ভোক্তার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করা, সেটা নিজের মুনাফা মনে না করা, সেটা সরকারি কোষাগারে সঠিক নিয়মে আপনাকে জমা প্রদান করে দেওয়া। আর আপনার ব্যবসাটি আমি সৎভাবে, বৈধভাবে করবেন, যাতে করে আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে কোনো জবাবদিহি করতে না হয়। আমাদের যারা বিজ্ঞ আইনজীবী যে একটা কথা বললেন, যেসব ব্যবসায়ীরা নতুন ভ্যাট আইন বুঝতেছেন না, তারা যদি আবাসিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মূসক পরামর্শক বা আইনজীবী রয়েছেন, বা আপনার এটাকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করে আপনার ভ্যাটের যাবতীয় সমস্ত কার্যক্রম আপনি পরিচালনা করতে পারবেন যদি আপনি আবাসিক হন। আর যদি অনাবাসিক হন তাহলে সেক্ষেত্রে আপনি মূসক এজেন্ট নিয়োগ করে আপনার ভ্যাটের যাবতীয় সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন। যেহেতু ভ্যাটের আইনটি নতুন, সরকার নিজেও এখনও স্বয়ংসম্পূর্ণ নয়, প্রতিনিয়ত সরকার সংশোধন করছেন তাদের ভুলগুলি, চেষ্টা করছেন খুব দ্রুত জনগণের সামনে, ব্যবসায়ীদের সামনে একটি স্বয়ংসম্পূর্ণ ভ্যাট ব্যবস্থা নিয়ে আসার জন্য আমাদেরও উচিত সরকারকে সহযোগিতা করা। আজকের এই ভ্যাটের প্রয়োজনীয়তার গুরুত্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, ঠিক আছে। আবার আমরা আসবো আগামী পর্বে ভ্যাটের অন্য কোনো বিষয় নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।